লার্জ ক্যাপ মার্কেট লিডার কোম্পানি যদি ফান্ডামেন্টালি সাউন্ড হয় এবং সেই কোম্পানিটায় ঠিক যেই সময় প্রাইস কারেকশন টাইম কারেকশন দুটোই যদি একসাথে হয়ে যায় তাহলে ইনভেস্টরদের জন্য সেখানে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হয়। আজকের ভিডিও এরকমই একটা লার্জ ক্যাপ ফান্ডামেন্টালি সাউন্ড মার্কেট লিডার কোম্পানি নিয়ে ডিসকাস করব। মানে কোম্পানির যে সেগমেন্ট থেকে বিজনেস রান করে সেই সেগমেন্টে অলমোস্ট কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকেও ফার্স্ট ক্লাস রেভিনিউ জেনারেট করে এবং ওভারঅল ওয়ার্ল্ডে যত এই কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করে সেই সেগমেন্টে যত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তার মধ্যে থেকে কোম্পানির পজিশন ফার্স্ট ক্লাস জায়গায় হোল্ড করছে। এবং যেহেতু কোম্পানিটায় লাস্ট অনেক মাস ধরে টাইম কারেকশন এবং প্রাইস কারেকশন হয়েছে সেজন্য কোম্পানির মধ্যে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে বলে আমি মনে করি। আমি 100% কনফিডেন্সের সাথে বলতে পারি 2 বছর পরে যখন পেছনে ফিরে এই কোম্পানির দিকে আপনি দেখবেন তখন অবশ্যই আপনার আফসোস হবে যদি আজকের এই কারেন্ট মার্কেট সিচুয়েশনে দাঁড়িয়ে কোম্পানিটাকে আপনি একবার চেক আউট না করে দেখেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার টায়ার ইন্ডাস্ট্রির লার্জেস্ট অন রোড এবং ম্যানুফ্যাকচারিং যে বড় বড় লার্জেস্ট টায়ার কোম্পানিগুলো আছে তার মধ্যে থেকে মনোপলি বিজনেস ক্রিয়েট করা কোম্পানি বিকেটি টায়ার মানে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কোম্পানি নিয়ে ডিসকাস করব, যে কোম্পানি ইন্ডিয়ার মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও নিজের স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিউচার গ্রোথ পোটেনশিয়াল প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস করব এবং কারেন্ট মার্কেট সিচুয়েশনে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কোম্পানির শেয়ারের সাথে কি করা উচিত আপনি নিজে থেকেই ডিসিশন নিতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন। ভিডিওর মেইন কনসেপ্টে যাবার আগে, কোম্পানির বিজনেস মডেল এবং ভ্যালুয়েশন জানার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন থাকেন তবে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। যেই ভিডিওগুলো দেখে আপনারা ওভারঅল ইনভেস্টমেন্ট রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড আপনার নলেজকে অনেক বেশি গেইন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সকে অনেক বেশি শার্প করতে পারবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক। শুরু করছি কোম্পানির বিজনেস মডেল দিয়ে, যেখানে কোম্পানি ইন্ডিয়ার সাথে সাথে ইন্ডিয়ার বাইরে ফরেন কান্ট্রিতে টোটাল 160-এর বেশি কান্ট্রিতে কোম্পানি স্ট্রং নেটওয়ার্ক বিজনেস মডেল তৈরি করতে পেরেছে। এবং কোম্পানির যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে অফরোড হাইওয়ে টায়ার সেগমেন্ট অথবা এগ্রিকালচার টায়ার সেগমেন্টে কোম্পানি ইন্ডিয়ার একমাত্র লার্জেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত। এবং যদি কোম্পানির বিজনেসের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হয়, যেখানে কোম্পানির টোটাল সেলসের 49% আসে ইউরোপ থেকে, 23% ইন্ডিয়া থেকে, 15% আমেরিকা থেকে এবং বাকি 13% রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে। কোম্পানির সেলস ভলিউমের 64% আসে এগ্রিকালচার টায়ার সেগমেন্ট থেকে, 33% আসে অফরোড টায়ার সেগমেন্ট থেকে এবং 3% আসে আদার্স টায়ার সেগমেন্ট থেকে। কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলতে গেলে 2,85,000 মেট্রিক টন পার অ্যানাম কোম্পানির টোটাল ক্যাপাসিটি আছে, যেখানে কোম্পানি নিয়ার ফিউচারে তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্য রিসেন্টলি কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করেছে 5,000 মেট্রিক টন পার অ্যানাম, যার জন্য কোম্পানি 1,900 কোটি টাকা ক্যাপেক্স প্ল্যান করেছে। সুতরাং কোম্পানি এমনিতেই অফরোড টায়ার সেগমেন্টে এবং এগ্রিকালচার টায়ার সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন তো অবশ্যই হোল্ড করছে এবং কোম্পানি নিয়ার ফিউচারে এখান থেকেও এক্সপেনশন প্ল্যান হিউজ পরিমাণে রয়েছে। যে কারণে কোম্পানি যদি ফিনান্সিয়াল স্ট্রং হয়, এই ধরনের কোম্পানি অলরেডি যে কোম্পানি বিজনেস সেগমেন্টে মনোপলি টাইপের বিজনেস ক্রিয়েট করতে পেরেছে, মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যদি হয় এবং তার ফিউচার গ্রোথ অপরচুনিটি যদি থাকে তাহলে ডেফিনেটলি সেই কোম্পানি তার অল টাইম হাই থেকে যদি 20% ডিসকাউন্টে ট্রেড করে, যেখানে মার্কেটে আদার্স লার্জেস্ট কোম্পানিগুলো 30% 40% ডিসকাউন্টে চলে গেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ স্ট্রেংথ শো করছে। সুতরাং এই কোম্পানিটাকে যদি এই মার্কেটে ইনভেস্ট করা যায় তাহলে আমি মনে করি এটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি, যেখান থেকে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরোর কাছাকাছি কিন্তু আপসাইড পোটেনশিয়াল হিউজ পরিমাণে রয়েছে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখি এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব।
তো আমি স্ক্রিনারে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি ওপেন করে নিয়েছি। বিজনেস মডেল আমি আপনাদের খুব শর্টে বুঝিয়ে দিয়েছি। আসুন এবার যদি কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দেওয়া যায় তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন। যেখানে কোম্পানির এক বছরে হাই বানিয়েছিল 2451 টাকা, সেখান থেকে 20% ডিসকাউন্টে এসে কোম্পানি 2036 টাকাতে ট্রেড করছে, মার্কেট লিডিং কোম্পানি। এবং কোম্পানি যদি পি রেশিও হিসেবে দেখেন তাহলে কোম্পানি 33-এর পিইতে অ্যাভেলেবেল আছে। যেখানে যদি আপনি কোম্পানির মিডিয়ান পিইতে যান তাহলে কোম্পানির মিডিয়ান পি দেখুন, যেখানে 5 বছরে কোম্পানির মিডিয়ান পি আছে 28.6, তার এগেনস্টে কোম্পানি একটু হাই ভ্যালু লাগছে। এবং যদি 10 বছরের মিডিয়ান পি দেখেন তাহলে কোম্পানি 10 বছরের মিডিয়ান পি আছে 24.6। এবং যদি কোম্পানির এখানে আপনি 1 বছরের মিডিয়ান পি দেখেন তাহলে 1 বছরের মিডিয়ান পি আছে 29.4। সুতরাং এইভাবে যদি আপনি দেখেন তাহলে কোম্পানির ভ্যালুয়েশন তার অ্যাভারেজ হিস্টোরিক্যাল পি রেশিও হিসেবে অনেক হাই পি দেখাচ্ছে। এর পিছনে কি রিজন আছে? কারণ কোম্পানি তার নেট প্রফিট ডিক্রিজ করেছে, যে কারণে এখানে কোম্পানির পি রেশিওটা অনেক বেশি দেখাচ্ছে। কোম্পানি যখন নিয়ার ফিউচারে তার প্রফিট ইনক্রিজ করবে এবং শেয়ার প্রাইস যদি এরম কাছাকাছি জায়গায় থাকে তাহলে মানে টাইম কারেকশনের মধ্যে যদি থাকে এবং যদি কোম্পানির প্রফিট ইনক্রিজ হয় তাহলে কোম্পানির পি রেশিও কিন্তু এটা যেটা 33 দেখছেন এটাই কিন্তু 30-এ চলে যাবে, এমনকি 20, 25, 24-এ চলে যাবে। যেহেতু কোম্পানির প্রফিট ডিক্রিজ হচ্ছে সেই জন্য কোম্পানি ভ্যালুয়েশন এখানে অবশ্যই হাই দেখাচ্ছে। তবে এটা শুধুমাত্র বিগিনার ইনভেস্টরদের জন্য একটা বেবকুফি আমি মনে করি। এটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন 23.8% এবং 21.9%, অলমোস্ট 22% কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন যেটা 0.42, মানে নেগলিজিবল ডেট, 1 টাকার এগেনস্টে কোম্পানির 40 পয়সা ডেট নেওয়া আছে। এবং যদি আপনি কোম্পানির পিইজি রেশিও হিসেবে দেখেন, প্যাগ রেশিও হিসেবে কোম্পানি একটু হাই ভ্যালুয়েশন লাগছে। কেন আমি তো বলেই দিয়েছি, যেখানে কোম্পানি 1.97 পিইজি মানে প্যাগ রেশিও হিসেবে দেখাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন তাহলে পার ইকুইটি শেয়ারের উপর কোম্পানি 60 টাকা আর্নিং জেনারেট করছে। এবং যদি কোম্পানিটার কারেন্ট আপনি প্রাইস দেখেন তাহলে কোম্পানির প্রাইস 200 ডেজ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি বলে আমি মনে করি। আসুন এবার যদি কোম্পানির কোয়ার্টারলি বেসিসে, এবং এখানে দেখুন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কোম্পানি, এখানে যত পেয়ার কোম্পানিগুলো আছে, যেরকম যদি আপনি ধরেন এমআরএফ, অ্যাপোলো টায়ার, সিএট, জেকে টায়ার, প্রত্যেকটা কোম্পানির এগেনস্টে এই কোম্পানি যদি আপনি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন, যেখানে বিকেটি টায়ার কোম্পানি অলমোস্ট 24-এর কাছাকাছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, যেখানে তার আশেপাশেও ইন্ডিয়ার কোনো কোম্পানি নেই। আপনি যদি এমআরএফের দেখেন যার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 7%, এবং যদি আপনি অ্যাপোলো টায়ার দেখেন তাহলে 6%, সিএটের 6%, জেকে টায়ার 9%। এবং এই যত টিভিএস আপনি যত কোম্পানিগুলো দেখছেন তার মধ্যে হাইয়েস্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু বিকেটি টায়ার মানে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি কোম্পানি জেনারেট করে। যে কারণে কোম্পানির ভ্যালুয়েশন অবশ্যই আপনাকে একটু বেশি দিতে হবে, কারণ যে কোম্পানিতে গ্রোথ বেশি, যে কোম্পানির অপরচুনিটি বেশি, যে কোম্পানির স্ট্রং বেশি ফান্ডামেন্টালি, সেই কোম্পানিকে আপনাকে হাই ভ্যালুয়েশনেই কিনতে হবে। যদি কোম্পানি আপনি সেলস গ্রোথ দেখেন তাহলে দেখুন ডিসেম্বর 2019-এ 1156 কোটি টাকা, তারপর ডিসেম্বর 2020-তে এখানে 1509 কোটি টাকা, নেক্সট ইয়ার 2021-এ এখানে 2046 কোটি টাকা, এবং যদি আপনি লেটেস্ট ডিসেম্বরে দেখেন 2166 কোটি টাকা। এখানে কোয়ার্টারলি বেসিসে স্ট্রং গ্রোথ, স্টেবল গ্রোথ এখানে আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে দেখুন 224 কোটি, 325 কোটি, তারপর 339 কোটি, এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি এটা ডিক্রিজ করেছে কত, 108 কোটি টাকা। এর পিছনে কি রিজন আছে সেটা আমি আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো যদি আপনি কোম্পানির এখানে এক্সপেন্সে চলে আসেন তাহলে কোম্পানির এক্সপেন্সের মধ্যে যদি ডিটেল ক্লিক করেন তাহলে দেখুন যেটা একসময় 40% থেকে 45%-এর কাছাকাছি কোম্পানির ম্যাটেরিয়াল কস্ট ছিল, সেটা ইনক্রিজ হয়ে এখন 53%-এ চলে এসছে, যে কারণে কোম্পানির নেট প্রফিটে এফেক্ট এসছে। এবং কোম্পানির নেট প্রফিট আবার হাইস্ট এবার যাবে যখন এখান থেকে ইনফ্লেশন ডেটা ডিক্রিজ হবে এবং র ম্যাটেরিয়ালের কস্ট ডিক্রিজ হবে, অথবা কোম্পানি তার প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করবে। সুতরাং এখান থেকে নেট প্রফিট ইনক্রিজ হওয়া বাধ্যতামূলক, ইনক্রিজ হবেই হবে, কারণ কোম্পানির টপ লাইনে ফার্স্ট ক্লাস গ্রোথ আছে। যদি ইয়ারলি বেসিসে কোম্পানির সেলস গ্রোথ দেখেন
তাহলে কোম্পানি 2011-তে সেল করেছিল 2100 কোটি, তারপর নেক্সট ইয়ার 3000, 3300, 3700, 3800 এরকম করে কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ করতে করতে কোম্পানির ট্রেলিং 12 মান্থে এমনকি ইয়ারলি বেসিসে লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে। এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, যেটা একসময় দেখুন 24% থেকে 30% কোম্পানির অপারেটিং প্রফিট জেনারেট করতো, র মেটেরিয়ালের কস্ট ইনক্রিজ হওয়ার কারণে কোম্পানি সেই অপারেটিং প্রফিট মার্জিন 17% এসছে, যে কারণে কোম্পানির এখানে ইপিএসে অনেক ডিক্রিজ এসছে এবং কোম্পানির পি রেশিও আপনি অনেক হাই দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল পি রেশিও না, সুতরাং কোম্পানির প্রাইস ইনক্রিজ করবে অথবা কোম্পানির র মেটেরিয়ালের কস্ট ডিক্রিজ হলে কোম্পানি আবার কিন্তু লো পি রেশিওতে আপনি দেখতে পাবেন, যেটা এখন হাই ভ্যালুয়েশন মনে হচ্ছে সেটাই কিন্তু লো ভ্যালুয়েশন মনে হবে আজ থেকে 6 মাস বা 1 বছর পরে। যেখানে কোম্পানি যদি আপনি নেট প্রফিট দেখেন 195 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে 1435 কোটি টাকা। এবং ট্রেলিং 12 মান্থে কেন ডিক্রিজ হয়েছে সেটা তো আমি দুবার আপনাদের বুঝিয়ে দিলাম। যেখানে কোম্পানি প্রিভিয়াস লেটেস্ট ইয়ারেও 74-এর ইপিএস জেনারেট করেছিল, র মেটেরিয়ালের কস্টের কারণে এক্সপেন্সের কারণে কোম্পানি এখানে ইপিএসে ডিক্রিজ এসছে, যে কারণে হাই ভ্যালুয়েশন মনে হচ্ছে। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন 10 বছরে 11%, 3 বছরে 17%, টিটিএমে 28%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও এখানে স্টেবল আছে 10 বছরে 18%, 5 বছরে 17%, 3 বছরে 23%, ট্রেলিং 12 মান্থে 19%। কেন নেগেটিভ সেটা আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। এবং স্টক প্রাইস যদি আপনি দেখেন তাহলে স্টেবল গ্রোথের সাথে কোম্পানি প্রত্যেক ইয়ারলি দেখিয়েছে। 10 বছরে অ্যাভারেজ সিএজিআর 31%, 5 বছরে 10%, 3 বছরে 32%, লেটেস্ট ইয়ারে কনসলিডেট করেছে এবং অনেক লম্বা টাইম পিরিয়ডে কোম্পানি এখানে প্রাইস কারেকশন এমনকি টাইম কারেকশনও দেখিয়েছে। কোম্পানি রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি স্টেবল আছে, দেখুন এখানে 20%, 19%, 20% এবং 22%। এবং যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখেন তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির হাইয়েস্ট এভার রিজার্ভ নিয়ে এসছে এবং কোম্পানির কাছে 3137 কোটি টাকা বোরোইং আছে, যার এগেনস্টে 7556 কোটি টাকা কোম্পানির কাছে ক্যাশ রিজার্ভ আছে। যদি কোম্পানির সিডাব্লিউআইপি দেখেন তাহলে কোম্পানির লেটেস্ট 2-3 বছরের মধ্যে হাইয়েস্ট এভার সিডাব্লিউআইপি পোস্ট করছে, যেটা আমি আপনাদের বলে দিয়েছি আগেই কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস করার সময়, যে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে 1900 কোটি টাকা এবং 50,000 মেট্রিক টন পার অ্যানাম হিসেবে কোম্পানি তার ক্যাপেক্স প্ল্যান করছে, যেখানে কোম্পানির ক্যাপাসিটিও এখানে ইনক্রিজ হবে। ক্যাপাসিটি ইনক্রিজ হবে, কোম্পানি বেশি সেল করতে পারবে এবং নেট প্রফিটও আরও ইনক্রিজ আমরা দেখতে পারবো। কোম্পানি যদি ফিক্সড অ্যাসেট দেখেন 725 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি এখানে 4746 কোটি টাকা ফিক্সড অ্যাসেটে নিয়ে গেছে। কোম্পানি কন্টিনিউয়াসলি এক্সপেনশন মুডের মধ্যে রয়েছে। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনি চলে যান তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের প্রোমোটারের কাছে 58.30% স্টেক ছিল, এখনও 58.30% স্টেকই রয়েছে। যদি এফআইআই স্টেক দেখেন তাহলে এফআইআই স্টেক যেটা 12% ছিল এখনও 12% আছে, তবে প্রিভিয়াস কয়েকটা কোয়ার্টার আগে যদি আপনি দেখেন যেটা 15% ছিল তার ডিক্রিজ করে 12% করেছে। কিন্তু সেম টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ইনভেস্টমেন্ট দেখেন, যেটা 11% থেকে সেম টাইম পিরিয়ডে ইনক্রিজ হয় এখানে 20%-এ চলে এসছে। এমনকি যদি আপনি পাবলিকের স্টেক দেখেন তাহলে লেটেস্ট 3টে কোয়ার্টারে 16% থেকে ডিক্রিজ হয়ে 8%-এ এসছে। পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, এফআইআই স্টেক যেটুকু রিডিউস হয়েছে সম্পূর্ণটা পাবলিক এবং এফআইআই সম্পূর্ণটা কনজিউম করে নিয়েছে ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর অথবা মিউচুয়াল ফান্ড হাউসগুলো, যারা স্ট্রং পজিশন হোল্ড করছে এই কোম্পানিতে এবং তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, যেটা যে কোনো কোম্পানির শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য সাফিসিয়েন্ট ইনাফ। তো বন্ধুরা আমি মনে করছি এই ছোট্ট ভিডিওটাতে আমি নিশ্চয়ই আপনাদের সঠিকভাবে বুঝিয়ে বলতে পেরেছি যে বিকেটি টায়ার্স অথবা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কী কী রিজন আছে, আমি কেন মনে করছি যে এখানে একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। নিশ্চয়ই প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। তারপর যদি বিকেটি টায়ার্স এই কোম্পানি রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড আর কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের একটু লেটে হলেও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।